হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম 2025 সালের আলোচিত সিনেমা হক নিয়ে, যেটি মুক্তি পাওয়ার পর থেকেই সারা দেশে একটা আলোড়ন ফেলে দিয়েছে। এই সিনেমাটি কিন্তু শুধুই মনোরঞ্জনের জন্য নয়, এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি ঐতিহাসিক আইনি লড়াইয়ের গল্প, যা আপনাকে নাড়া দিয়ে যাবে। সাজিয়া বানু, যিনি একদিন স্বামীর দেওয়া 3 তালাকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র 180 টাকার জন্য, কিন্তু সেই লড়াই শেষ পর্যন্ত পরিণত হয় মুসলিম আইন আর ভারতীয় সংবিধানের এক বিশাল দ্বন্দ্বে। তো চলুন আর কথা না বাড়িয়ে ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত এই সাহসী এবং সংবেদনশীল সিনেমাটির আসল কাহিনী শুরু করা যাক। তবে তার আগে যদি কাহিনীটি ভালো লাগে তাহলে একটি লাইক আর আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। মুভির শুরুতে 1985 সালের নিউ দিল্লির সিন দেখানো হয়, যেখানে সাজিয়া বানু নামের এক মহিলার ইন্টারভিউ হচ্ছিল। সাজিয়া তার জীবনের একটি লড়াইয়ে জয়ী হয়েছে। এটা ছিল বানুর অধিকারের লড়াই। ইন্টারভিউয়ে বানুকে জিজ্ঞেস করা হয়, আপনি ট্রিপল তালাকের বিরুদ্ধে এবং আব্বাস খান আর তার মতো লোকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইন্টারভিউয়ার বলে, আপনাকে মানুষ দমানোর চেষ্টা করেছে, চুপ করানোর চেষ্টা করেছে, আপনি তবুও বলেছেন। 10 বছর ধরে বলছেন, জাস্টিসের জন্য লড়েছেন। বানু বলে, আমি লড়তে চাইনি, আমি নিরুপায় ছিলাম। আপনার হয়তো আমার উত্তর ভালো লাগবে না, কিন্তু আমি আব্বাসকে অনেক ভালোবাসতাম। ওই ভালোবাসা থেকে এই লড়াই শুরু হয়েছে। 10 বছর ধরে চলা হকের লড়াই ধীরে ধীরে মহল্লার লড়াই, এরপর পুরো দেশের লড়াইয়ে পরিণত হয়। আমি শুধু নিজের জন্য সুবিচার চেয়েছি, যার ফলে আমার দেশ 2 ভাগে ভাগ হয়ে গেছে। আমি আজও জানি না আমি কি ভুল করেছি। আমি সাজিয়া বানু, আর আমার লড়াই শুধু একটি জিনিসেরই ছিল, সেটা হলো আমার অধিকার। বানু এখান থেকে নিজের জীবনের গল্প বলতে শুরু করে। সিন চেঞ্জ হয়ে 1967 সালের উত্তরপ্রদেশ দেখানো হয়। বানু বলে, বিয়ের আগে আব্বাসের সাথে আমার শুধু চিঠিতে কথা হতো, আমাদের একবারই দেখা হয়েছিল, তাও আবার লুকিয়ে। এখানে দেখানো হয় আব্বাস একজন বড় উকিল ছিল। সাজিয়া আব্বাসের অফিসে আব্বাসের সাথে দেখা করতে আসে। আব্বাস সাজিয়ার কাছে এসে বলে, বিয়ের আগে পরপুরুষের সাথে দেখা করা উচিত নয়। বানু বলে, কাল আমাদের বিয়ে, যা বলার তাড়াতাড়ি বলুন। আব্বাস বলে, বাড়িতে গিয়ে বলো এখন আমি তোমার উপর মোহর লাগিয়ে দিয়েছি। এটা শুনে বানুর মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। এরপর অনেক ধুমধামে আব্বাস আর বানুর বিয়ে হয়ে যায়। এই বিয়েতে আব্বাস আর বানু দুজনই খুশি ছিল। বিয়ের পর আব্বাস বানুকে নিয়ে হানিমুনে যায়। তারা অনেক সুখে ছিল। আব্বাস বানুকে অনেক ভালোবাসতো। একদিন বানু বাড়িতে 3টি কুকার দেখে বাড়ির মেয়েটকে জিজ্ঞেস করে, এখানে 3টি কুকার কেন? মেয়েট বলে, একটার সিটি নষ্ট, আরেকটার রাবার পুড়ে গেছে, আর একটার ঢাকনা নষ্ট। বানু জিজ্ঞেস করে, এগুলো তো ঠিক করা উচিত ছিল। মেয়েট বলে, আমাদের সাহেব একটা নষ্ট হলে আরেকটা কিনে নিয়ে আসে, এখন আপনি এসে গেছেন, আপনি এসব ঠিক করাবেন। আব্বাস সেখানে এসে বানুকে বলে, আজ সন্ধ্যায় আমরা প্রথম কুকার কিনবো, এরপর খাবার খাবো, তারপর ফিল্ম দেখতে যাব। এভাবে ধীরে ধীরে দিন কাটতে থাকে। আব্বাস বানুকে একদিন একটা সেলাই মেশিন গিফট করে। বানু সেটা পেয়ে অনেক খুশি হয়। এরপর একদিন বানু বাড়ির বাইরে এসে বলে, এখানে আমরা গোলাপের বাগান করব। সামনে দেওয়াল ছিল, যেটা লিয়াকত নামের একজন লোক ইল্লিগাল ভাবে বানিয়েছিল। বানু গোলাপের বাগান করার জন্য একটি লোক এনে ওই দেয়াল ভাঙতে থাকে। পাশেই লিয়াকতের বাড়ি ছিল। সে বানুকে এটা ভাঙতে বাধা দেয়। এখানে বানুর সাথে লিয়াকতের অনেক কথা কাটাকাটি হয়। লিয়াকত বলে, এটা কি আপনার জমি যে আপনি এসব করবেন? বানু তখন চুপ করে যায়। বানু এসব আব্বাসকে ফোন করে বলে দেয়। এরপর আব্বাসের সাথে একদিন লিয়াকতের মসজিদে দেখা হয়। আব্বাস বলে, যে জমি বানুর নয় সেখানে বানু বাগান কিভাবে করবে? এমন ভুল যেন না হয়, তাই আমি বাগানের জমি আমি বানুর নামে লিখে দিয়েছি। এটা বলে আব্বাস বানুকে জমির কাগজ দেয়। বানু এরপর সেখানে সুন্দর গোলাপের বাগান বানায়। বিয়ের 1 বছর পর বানুর প্রথম ছেলে সন্তান হয়। তার নাম রাখা হয় কামরান। কামরানের পর একটি মেয়ে হয়, যার নাম রাখা হয় কানিজ। ধীরে ধীরে বাচ্চারা বড় হতে থাকে। আব্বাস কামরানকে নিয়ে তার ফ্যামিলির কবরস্থানে গিয়ে সেখানে দোয়া করে। বানু বলতে থাকে, আমাদের পরিবার আর সম্পর্কের বোঝা বাড়ছিল, সাথে আব্বাসের ব্যস্ততাও। শুধু বাড়িতে নয়, আব্বাসের সাথে ফোনেও কথা কম হতে থাকে। আগে পাড়ার লোকেরা বলতো আব্বাসের স্ত্রী তার উপর কালো জাদু করেছে। এখন তারাও এই সম্পর্কের দূরত্ব বাড়তে দেখছে। লিয়াকতের সাথে শুরুতে ঝামেলা হওয়ার কারণে লিয়াকত বানুকে পছন্দ করত না। বানু তার বাচ্চাদের নিয়ে বাড়িতে একা থাকতো, তাই তার সাথে লিয়াকতের প্রায়ই ঝামেলা লাগতো। বানু এসব আব্বাসকে জানায়, কিন্তু তাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছিল, যার ফলে আব্বাসকে এসব বললে আব্বাস আগের মতো বানুর জন্য না নিয়ে বানুর সাথে মিসবিহেভ করে। বাড়ি এসে আব্বাস ব্যাগ গোছাতে থাকে। বানু ভাবে আব্বাস তার উপর রাগ করে চলে যাচ্ছে।
কিন্তু আব্বাস বলে, পাকিস্তান যাচ্ছি, সেখানে পুরনো প্রপার্টি নিয়ে ঝামেলা হচ্ছে, 3 সপ্তাহের মধ্যে ফিরে আসব। বানু তখন প্রেগনেন্ট ছিল। পরদিন আব্বাস পাকিস্তানে চলে যায়, আর বানু একা বাচ্চাদেরকে সামলাতে থাকে আর আব্বাসের জন্য অপেক্ষা করতে থাকে। আব্বাস যাওয়ার পর বানুকে একবারও কল করে না। বানু আব্বাসের অফিসে কল করে তার খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু অফিস থেকে জানানো হয় আব্বাসের কোনো কল সেখানে আসেনি। 3 মাস পর আব্বাস ফিরে আসে। সেদিন বানু অনেক খুশি ছিল। আব্বাসের সাথে তার মাও এসেছিল। গাড়ি থেকে অনেক জিনিসপত্র নামানো হয়। বানু ভাবে তাদের জন্য আব্বাস অনেক জিনিস এনেছে। আব্বাস বানুকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। আব্বাস আরেকটি বিয়ে করে বউ নিয়ে এসেছে। তার দ্বিতীয় স্ত্রী গাড়িতে বসেছিল। পাড়ার সবাই সেই গাড়ির চারদিকে ঘিরে ছিল। আব্বাস ঘরে গিয়ে বানুকে এসব বলে। বানু এসব জানতে পেরে অনেক অবাক হয়ে যায়। বানু এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আব্বাসের মা বলে, সাইডার মায়ের উপর আমার ঋণ ছিল। আব্বাস তাকে বিয়ে করে সোয়াবের কাজ করেছে। তাকে তোমার ছোট বোনের মতোই রেখো এই বাড়িতে। সায়রার স্বামী তাকে মারত। আব্বাস এই বিয়েতে রাজি ছিল না। আমি বলেছিলাম, তোমার ফুপুর মেয়েকে এভাবে ছেড়ে দিও না। বানু আব্বাসের উপর অনেক রাগারাগি করে। আব্বাসের বোন বলে, সায়রা বাইরে 1 ঘন্টা ধরে বসে আছে, পাড়ার লোকেরা দেখছে, তাকে ভেতরে আনা উচিত। সায়রা এসে বানুর বাচ্চাদের সাথে সময় কাটাতে থাকে। আব্বাসও তার সাথেই ছিল। বানু এসব কিছু দেখছিল। আব্বাসের বোন বানুকে বলে, নিজের বুদ্ধি কাজে লাগাও। প্রথম স্ত্রী চিৎকার করে কান্নাকাটি করে, যার ফলে স্বামীরা তাদের থেকে দূরে সরে যেতে চায়। প্রথম স্ত্রী হইও না, বোঝা হইও না। বানু বলে, যখন প্রেসার কুকার নষ্ট হতো তখন আব্বাস নতুন কুকার আনতো, এখন আমাকেও রিপ্লেস করেছে। এসব বলে বানু কাঁদতে শুরু করে। আব্বাসের মা সায়রাকে একটি স্টোর হাউসে থাকতে দেয়। রাতে লিয়াকত আব্বাসের বাড়িতে আসে আর সায়রার প্রশংসা করতে থাকে। লিয়াকত সায়রার জন্য উপহারও এনেছিল। বানু সেখানে বসে সায়রার দিকে তাকিয়েছিল। রাতে বানু রাগ করে বসেছিল। আব্বাস এসে বলে, আমি তোমাকে ছাড়া আর কাউকে কখনো চাইনি। সায়রা তোমার প্রেগনেন্সিতে দেখাশোনা করবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, সে বাইরের আউট হাউসে থাকবে, তোমার থেকে দূরে থাকবে। এটা তোমার বাড়ি আর সব সময় তোমারই থাকবে। আমার জীবনে শুধু তুমি থাকবে। এসব শুনে বানু স্মাইল করে আর আব্বাসকে মাফ করে দেয়। পরদিন থেকে সায়রা বানুকে কাজে হেল্প করতে থাকে। কিন্তু খাবার খাওয়ার সময় বানু সায়রার হাত থেকে খাবার নিয়ে আব্বাসকে দিতে থাকে। বানু প্রমাণ করতে চাইছিল আব্বাসের উপর শুধু তার অধিকার আছে। সায়রাও তাকে কিছুই বলে না। পরদিন সায়রা বানুকে বলে, আমার কিছু পর্দা আর বিছানার চাদর লাগবে। বানু বিকেলবেলা সায়রাকে নিয়ে মার্কেটে যায়। সেখানে সায়রা আব্বাসের পছন্দের চাদর, পারফিউম নিতে চায়, কিন্তু বানু তার পছন্দকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দের সস্তা জিনিস সায়রাকে দিতে থাকে, যার কারণে সায়রা রাগ করে দোকান থেকে বেরিয়ে আসে। বানুও তার সাথে বেরিয়ে আসলে সায়রা তাকে আব্বাসের ব্যাপারে সব সত্যি বলে। আসলে আব্বাস বানুকে সব মিথ্যা বলেছিল। সায়রা বলে, তুমি কি আমাকে চ্যারিটি কেস ভেবেছ? আব্বাস আমাকে ভালোবেসে বিয়ে করেছে। তোমার সাথে দেখা হওয়ার আগে সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছিল। তারপরে সে তোমাকে বিয়ে করেছে। তুমি তার প্রথম স্ত্রী, কিন্তু আমি তার প্রথম ভালোবাসা। যখন আব্বাস আমার স্বামীর মৃত্যুর খবর শুনেছে তখনই সে ছুটে এসেছে। আমি যদি তোমাকে তালাক দিতে বলতাম সে এতেও রাজি হতো, কিন্তু আমি এটা করিনি। আমি তোমার সংসার ভাঙিনি। চ্যারিটি কেস তো তুমি। এসব শুনে বানু অনেক অবাক হয়ে যায় যে আব্বাস তাকে এত ভালোবাসতো, সে তাকে এভাবে ধোঁকা দিতে পারে। বানু এটা ভাবতেই পারছিল না। বাড়ি গিয়ে বানু আব্বাসকে জিজ্ঞেস করে, তুমি তাকে আগে থেকে চিনতে? আব্বাস বলে, এতে কি আসে যায়? এসব নিয়ে বানু আর আব্বাসের মধ্যে কথা কাটাকাটি হয়, যার ফলে আব্বাস ঘর থেকে বেরিয়ে যায়। বানু অনেক আপসেট ছিল। সে বাইরে বসে কাঁদতে শুরু করে। এরপর থেকে বানু আব্বাস আর সায়রাকে সব জায়গায় একসাথে যেতে দেখে। বানুও তাদের সাথে সব জায়গায় যেত, কিন্তু বানু তার বাচ্চাদের নিয়ে থাকতো আর আব্বাস থাকতো সায়রার সাথে। এসব দেখে বানু অনেক কষ্ট পায়। ধীরে ধীরে সায়রা স্টোর রুম থেকে বাড়িতে শিফট হয় আর সেখানে আব্বাসের স্ত্রীর মর্যাদায় থাকতে শুরু করে। সায়রা কিছুদিন পর প্রেগনেন্ট হয়। আব্বাস আর সায়রা অনেক সুখে দিন কাটাচ্ছিল আর বানু আব্বাসের জন্য ছটফট করছিল। বানু আর আব্বাসের ম্যারেজ অ্যানিভার্সারির দিন বানু সকালে মিষ্টি নিয়ে আব্বাসের অফিসে যায় আর আব্বাসকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে, কিন্তু আব্বাস বলে, আমার অনেক কাজ আছে। আব্বাস বানুর সাথে অনেক মিসবিহেভ করে, যার ফলে বানু অনেক মন খারাপ করে বাড়ি চলে আসে। অফিসে আব্বাসের সামনে তার ছেলে আর বানুর ছবি ছিল। আব্বাস সেটার দিকে তাকায়। আব্বাস বুঝতে পারে বানু রেগে আছে, তাই আব্বাস বানুর জন্য ফুল নিয়ে বাড়িতে যায়। আব্বাস বাড়িতে আসার আগেই বানু রাগ করে তার বাচ্চাদেরকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। আব্বাস এসে সায়রাকে বানুর ব্যাপারে জিজ্ঞেস করে। সায়রা বলে বানু তার বাপের বাড়ি চলে গেছে। এই বিষয়টা আব্বাসের ইগোতে লাগে, তাই সে বানুকে কোনো কল করে না। বানুকে তার বাবা বাস স্টপ থেকে বাড়ি নিয়ে আসে।
বানুর বাবা একজন মৌলবী ছিল। সে গ্রামের বাচ্চাদেরকে আরবি পড়াতো। বানুও তার সাথে বাচ্চাদেরকে পড়ায়। একদিন বানুকে তার বাবা বলে, আব্বাস কল করেছিল, বাচ্চাদের জন্য প্রতি মাসে 400 টাকা খরচ পাঠাবে। বানু জিজ্ঞেস করে, আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছে? বানুর বাবা তখন চুপ করে থাকে। বানু বুঝতে পারে আব্বাস এখন তার পরোয়া করে না। এভাবে সময় কাটতে থাকে। আব্বাস সায়রাকে নিয়ে অনেক সুখে ছিল। বানু এদিকে সেলাইয়ের কাজ শুরু করেছিল। আব্বাসের মা একদিন বানুকে কল দিয়ে বলে, কেন ঝামেলা করছো? বানু বলে, আব্বাস আমার সাথে যা করেছে এটা কি ঠিক? আব্বাসের মা বলে, পুরুষ মানুষের রাগ এমন কাজ তারা মাঝে মধ্যে করতে বাধ্য হয়। বানু বলে, আব্বাস কেন ক্ষমা চায়নি? আব্বাসের মা বলে, সে কেন ক্ষমা চাইবে? তুমি বাড়ি ছেড়ে গেছো, জেদ তোমার, এখন দেখো তুমি কি করবে। আব্বাস সেখানে বসে এসব শুনছিল। এসব শুনে আব্বাসের ইগো হার্ট হয়। বানুর মা তাকে জিজ্ঞেস করে আব্বাস ঠিকভাবে কথা বলছে কিনা, কিন্তু বানু চুপ ছিল। আব্বাস একবার বললেই বানু বাড়িতে চলে যেত, কিন্তু আব্বাস বানুর কাছে না ক্ষমা চায় আর না বানুকে নিতে আসে। একদিন আব্বাস টাকা পাঠানো বন্ধ করে দেয়, যার ফলে এই ব্যাপারে কথা বলার জন্য বানু বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফিরে যায়। তাদের ঝামেলা সমাধান করার জন্য বানুর বাবাও সাথে যান। সেখানে সায়রার সাথে দেখা হয়। আব্বাস বাচ্চাদেরকে আদর করে। আব্বাস বাচ্চাদের সাথে সায়রার বাচ্চার পরিচয় করিয়ে দেয়। বানু আব্বাসকে বলে, আমি তোমার সাথে আলাদা কথা বলতে চাই। এরপর আব্বাস আর বানু ঘরে যায়। বানু বলে, বাচ্চাদের অবস্থা জিজ্ঞেস করবেন না, কয়েক মাস আপনি টাকা পাঠাননি। আব্বাস বলে, টাকার কথা বলতে এসেছো তুমি? বানু বলে, বাচ্চা তোমারও, একা আমার দায়িত্ব নয়। আব্বাস বলে, আমাকে জিজ্ঞেস করে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলে? বানু বলে, তুমি জানো আমি কেন গিয়েছিলাম? আব্বাস বলে, না আমি জানি না, তুমি বলো। আমি তোমাকে একটি অ্যানিভার্সারিতে ফিল্ম দেখাতে নিয়ে যাইনি, এই জন্য তুমি বাচ্চাদের নিয়ে চলে গেছো। কেন ব্ল্যাকমেল করছিলে আমাকে? কারণ আমি তোমার অনুমতি না নিয়ে আরেকটি বিয়ে করেছি। বানু বলে, তুমি ভুল করেছো। আব্বাস বলে, আমি সোয়াবের কাজ করেছি। বানু বলে, সোয়াবের ব্যাপারে ভাবলে নামাজ পড়তে, জাকাত দিতে, হজ করতে, কিন্তু না, তুমি আরেকটি বিয়ে করে সোয়াব করেছো। এখানে বানু আর আব্বাসের মধ্যে অনেক ঝগড়া হয়। এসব বানুর বাবা শুনতে পাচ্ছিলেন। এসব শুনে বানুকে তার বাবা আবার ফিরিয়ে নিয়ে আসেন। বানুর বাবা কাজীর সাথে দেখা করে আব্বাসকে বাচ্চাদের খরচ দিতে বলতে বলেন। তো কাজী বলে, আপনি আপনার মেয়েকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিন। কিন্তু বানুর বাবা এটা কখনোই চান না। সে বানুকে সাপোর্ট করে। কাজী বলে, বড় বাড়ির মামলা, কেন ঝামেলা বাড়াচ্ছেন? কিন্তু বানুর বাবা কাজীর কোনো কথা শোনেন না। পরদিন বানুর বাবা তাকে কোর্টে নিয়ে যান। সেখানে বানু আব্বাসের নামে কেস করতে যায়। আব্বাস যেহেতু উকিল ছিল, তাই সেখানকার উকিলরা তাকে চিনত। উকিল বানুকে জিজ্ঞেস করে যে কেন বানু কেস করতে এসেছে। বানু বলে, আমার স্বামী আমার বাচ্চাদের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে, এজন্য আমি কেস করব। সেখানে আব্বাসের একজন জুনিয়র আব্বাসকে এই খবর দিয়ে দেয়, এই কেস ক্রিমিনাল কেসে পরিণত হতে পারে, তাই সায়রা আব্বাসকে 400 টাকা দিয়ে দিতে বলে। আব্বাস তখন চুপ করে থাকে। পরদিন আব্বাস বানুকে রিকোয়েস্ট করে বাড়িতে আসতে বলে। বানু বাড়িতে গেলে আব্বাসের বোন অনেক খুশি হয়। আব্বাস বাইরে বসেছিল। সেখানে সায়রা আর আব্বাসের মা বোনও ছিল। আব্বাস বানুকে বলে, তুমি ঠিক বলেছিলে, আমি সায়রাকে সোয়াবের জন্য বিয়ে করিনি। আমি সায়রাকেই ভালোবাসতাম। আমার অপেক্ষা করা উচিত ছিল। তাড়াহুড়োয় আমি তোমাকে বিয়ে করেছি। আমি এই ভুল এখন শুধরাবো। আব্বাস সবার সামনে বানুকে 3 তালাক দেয় আর দেনমোহরের টাকাও দিয়ে দেয়। আব্বাসের মা আর বোন তাকে বারণ করে, কিন্তু আব্বাস কারো কথাই শুনেন না। এসব দেখে বানু অনেক অবাক হয়। আব্বাস ঘরে চলে গেলে তার পেছনে পেছনে তার মা, বাবা আর বোনও যায় আর বলে, এসব কি করলে? অন্তত আমাদের সাথে পরামর্শ করতে। আব্বাস বলে, মানুষ বলছিল আব্বাস খানের স্ত্রী কোর্টে তার তামাশা বানাচ্ছে আর সে তাকে আটকাতে পারেনি। আব্বাসের বোন বলে, 400 টাকাই তো চেয়েছিল, তালাক তোমার কাছে বেশি সস্তা মনে হলো? আব্বাস বলে, সেকশন 125 শুধু স্ত্রীর নামে চলে। যখন বানু তোমার স্ত্রী নয়, তখন এই কেস এমনিতেই খারিজ হয়ে যাবে। বানু অসহায় অবস্থায় আব্বাসের বাড়ি থেকে বেরিয়ে আসে। কিছুদিন পর আব্বাস বানুর সব জিনিস পাঠিয়ে দেয়। আব্বাসের বাড়ির মেয়েট সব জিনিস নিয়ে এসেছিল। তার সাথে বানুর ভালো সম্পর্ক ছিল, তাই বানু তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বানু এই কেস আর লড়তে চায় না, কারণ বানু আর আব্বাসের স্ত্রী নেই। কিন্তু বানুর বাবা বলে, এই তালাক হয়নি, কারণ এটা শরীয়ত বিদাত। বানুর উকিল বেলা বানুর সাথে দেখা করতে তার বাড়িতে আসে। বেলা হিন্দু ছিল, তাই এই শরীয়ত সম্পর্কে সে জানতো না। বানু বলে, এটা তালাকে বিদাত, যেটা মানুষ বানিয়েছে, কুরআন থেকে আলাদা। বেলা বলে, এর মানে এই তালাক জায়েজ না। বানুর বাবা বলে, না। বেলা তখন বলে, তাহলে তো সেকশন 125 এখনো চলবে, কারণ তুমি এখনো আব্বাস খানের স্ত্রী। বানু, তুমি ঠিক, এই শক্তিকে কখনো ভাঙতে দিও না, আমাদের জিততে হবে। বেলা আবার সেই কেসটি কোর্টে তোলে। এখান থেকে শুরু হয় সাজিয়া বানুর অধিকারের লড়াই।
কোর্টে আব্বাস খান আর বেলার মধ্যে লড়াই শুরু হয়। বেলা বলে আব্বাস সাজিয়া বানুকে ছেড়ে দিয়েছে, বানু তার বাচ্চাদের খরচের জন্য কেস করেছে। আব্বাস বলে এসব আমাকে বদনাম করার জন্য করা হচ্ছে। সাজিয়া বানুর সাথে আমার 3 মাস আগেই তালাক হয়ে গেছে, এখন সে আমার স্ত্রী নয়। বেলা জজকে বলে সাজিয়া বানু এখনো আব্বাস খানের স্ত্রী, এজন্য সেকশন 125 CRPC অনুযায়ী মেনটেনেন্সের মান এখনো জায়েজ। যে তালাকের কথা সে বলেছে সেটা গ্রহণযোগ্য নয়। আব্বাস বেলাকে বলে আপনি বলছেন শরীয়ত সম্মতভাবে দেওয়া তালাক গ্রহণযোগ্য নয়? বেলা জজকে বলে আব্বাস খান 3 বার তালাক বলে সাজিয়া বানুকে তালাক দিয়েছে, এটাকে তালাকে বিদাত বলে। তালাকে বিদাত ইসলামী আইনের বিরুদ্ধে, তালাকে বিদাত ইসলামের অংশ নয়। আব্বাস জজকে বলে আমি শুরুতে বলেছিলাম এটা রিলিজিয়াস কেস, কিন্তু এখন আমার রায় বদলাচ্ছি। শরীয়তের মামলা এখন কোর্টে ডিসকাস হবে। জজ বেলাকে বলে এটা মুসলিম পার্সোনাল লর মামলা, আমরা ঠিক করতে পারবো না যে এই তালাক ঠিক নাকি ভুল। জজ বেলাকে বলে দেয় নেক্সট টাইম আপনি তালাকে বিদাতের ব্যাপারে কথা তুললে আমি আপনার সব যুক্তি হোল্ড করে দেব। এটা শুনে বানু উঠে দাঁড়িয়ে বলে একবারে 3 তালাক বলা কিভাবে ঠিক হতে পারে? সে কুরআন কখনোই পড়েনি আর সে শরীয়তের ব্যাপারে বলছে। এই কোর্টরুমেও আব্বাস আর বানুর মধ্যে তর্ক হয়। জজ বানুকে এই কেস মুসলিম ল কোর্টে নিয়ে যেতে বলে। এরপর বানু তার বাবাকে নিয়ে মুসলিম আদালতে যায়। সেখানে কাজীও ছিল। সেখানে একজন মুহতাসিব বলে তালাকে বিদাত ধর্মীয় ঝামেলা, এটা নিজেদের মধ্যেই সমাধান করা উচিত ছিল। এটা আদালতে নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক লজ্জাজনক বিষয়। বানু বলে আমরা আপনাদের কাছে এসেছিলাম 1 বছর আগে। সেখানকার জজ বানুর বাবাকে বলে আপনি তো একজন হাফেজ, আপনি কি আপনার মেয়েকে ভদ্রতা শেখাননি? বানু বলে কেস আমরা করেছিলাম, আপনি কাজী সাহেবকে জিজ্ঞেস করুন, আমরা তার কাছে এসেছিলাম। ওই মুহতাসিব বলে কাজীর সিদ্ধান্ত ভালো লাগেনি তাই আপনি কেস আদালতে নিয়ে গেছেন। আদালতে যাওয়ার মানে শরীয়ত ভঙ্গ করা। আপনি শয়তানকে সাপোর্ট করেছেন। এখানে সবাই মুসলিম আদালতের হওয়া সত্ত্বেও ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান অনেক সংকীর্ণ ছিল, যার কারণে বানুর সাথে তাদের সবার কথা কাটাকাটি হয়। কোর্টের সবাই তালাকে বিদাতকে সঠিক বলে প্রমাণ করতে থাকে। বানু বলে সেকেন্ড বিয়ে করার আগে সব পুরুষকে তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। সূরা নিসাতে বলা হয়েছে যদি তুমি সমান অধিকার দিতে না পারো তাহলে একটি স্ত্রী রাখো। বিয়ের আগে সায়রার সাথে আব্বাসের যে সম্পর্ক ছিল সেটা কি জিনা নয়? জজ বলে এসব ঠিক নয়, তোমার লজ্জা লাগা উচিত। তুমি শুধু এই মুসলিম জাতির সাথে বিশ্বাসঘাতকতা করোনি, তুমি কাফিরদের মতো কাজ করেছ। বানু বলে আমি ছোটবেলা থেকেই কোরআন পড়ি আর এখনো পড়ি। আমরা না ধর্মবিরোধী আর না নিজের কর্মের কারণে লজ্জিত, আমরাই সঠিক। বানুর বাবা বলে আমি আমার সন্তানকে সঠিক শিক্ষা দিয়েছি। এরপর বানু তার বাবাকে নিয়ে চলে যায়। বানু আবার কোর্টে আসে। ধীরে ধীরে বছর কাটতে থাকে, বাচ্চারা বড় হতে থাকে, তাদের খরচ বাড়তে থাকে। বানু বা তার ফ্যামিলির কাছে এত টাকা ছিল না, তবুও বানু কোনোভাবে তার বাচ্চাদেরকে এটা বুঝতে দেয় না। এভাবে 4 বছর কেটে যায়। 1979 সালে আবার কোর্টে কেস ওঠে। এখানে বেলা বানুকে আব্বাসের স্ত্রী হিসেবে প্রমাণ করার জন্য যুক্তি দিতে থাকে, কিন্তু আব্বাস এটা কোনোভাবেই মানতে রাজি নয়। আব্বাস শরীয়ত সম্পর্কে কিছুই জানতো না, তাই সে ভুলভাল যুক্তি প্রমাণ করার চেষ্টা করছিল। কিন্তু বেলা বানুর এই খরচ পাওয়ার অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রমাণ করে দেয়। 1980 সালে কোর্টে এই কেসের শুনানি দেওয়া হয়। ফারাজ বানুকে শুনানি পড়ে শোনায়। ফারাজ বলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আব্বাস খানকে প্রতি মাসে বানুকে মেইনটেনেন্স দিতে হবে। আদালত মাসিক খরচ হিসেবে 22 টাকা ধার্য করেছে। এত কম টাকা শুনে বানু অবাক হয়। বেলা বলে এটাই নিয়ম, আমরা জিতেছি। এসবের কারণে গ্রামে বানুর ফ্যামিলির অনেক বদনাম হয়েছিল, যার ফলে তার বাবার স্টুডেন্ট অনেক কমে যায়। এতে বানু অনেক চিন্তায় পড়ে যায়। বানু এসবের জন্য নিজেকে দোষ দেয়, কিন্তু তার বাবা তাকে সাপোর্ট করে বলে তুমি সঠিক। রাস্তাঘাটের দেওয়ালে বানুকে নিয়ে মানুষ বাজে কথা লেখে। আস্তে আস্তে গ্রামে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়। রাতে গ্রামের লোকেরা বানুর বাড়িতে হামলা করতে আসে। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। বানু বলে এখন একটাই উপায় আছে। বানু আলমারি থেকে একটি খাম বের করে। সেটা ছিল আব্বাসের বাড়ির বাগানের জমির দলিল, যেটা আব্বাস লিয়াকতের সাথে ঝামেলা হওয়ার পর বানুকে লিখে দিয়েছিল। বানু পরদিন সকালে বাচ্চাদেরকে নিয়ে আব্বাসের বাড়িতে যায়। বানুর সাথে উকিল ফারাজকেও নিয়ে এসেছিল। আব্বাস তাকে বলে এখানে কেন এসেছ? ফারাজ তখন ওই জমির দলিলটি পড়ে শোনায়। আব্বাস এই জমির মালিকানার ব্যাপারে ভুলে গিয়েছিল। বাগানের সামনে একটি ছোট ঘর ছিল, যেটা আব্বাসের বাড়ির সামনেই অবস্থিত। বানু তার বাচ্চাদেরকে নিয়ে সেখানে ওঠে। সেটাই বানুর নতুন ঘর। আব্বাসের রাগ এত বেড়ে যায়, আব্বাস এই কেস হাইকোর্টে তোলে। 1982 সালে হাইকোর্টে এটা নিয়ে বেলা আর আব্বাসের মধ্যে আবার লড়াই শুরু হয়। বেলা সেখানে বানু আর তার বাচ্চাদের ছবি পেশ করে আব্বাসকে জিজ্ঞেস করে
এই ফটোতে আপনার বাচ্চাদের সাথে কে দাঁড়িয়ে আছে তাকে আপনি কি বলবেন? আব্বাস বলে, তাকে আমি আমার বাচ্চার মা বলবো। বেলা জিজ্ঞেস করে, যখন সে আপনার বাচ্চার মা হয় তখন সে আপনার স্ত্রী ছিল কিনা? এখানে আব্বাস আবার শরীয়তের যুক্তি দিতে যায়, কিন্তু বেলা অবজেকশন দিয়ে বলে, এটা একটা সেকুলার আদালত, এখানে শরীয়তের জিকির করা হয় না। এখানে খান সাহেব আগে বলেছেন উনি শরীয়তের ব্যাপারে কথা বললে তার সব যুক্তি স্ট্রাইক আউট করা উচিত। জজ আব্বাসকে থামিয়ে দেয়। এভাবে যুক্তিতর্ক কোর্টে চলতে থাকে। রাতের বেলা আব্বাস জানালা দিয়ে বাইরের ঘরে বানুকে কুরআন পড়তে দেখে। সাইরা আব্বাসকে বলে, বানু আমাদের থেকে কুরআন আর শরীয়ত দুটোই বেশি বুঝে। পরদিন কোর্টে আব্বাস বেলার অ্যাসিস্ট্যান্ট উকিল ফারাজকে আলাদা ডেকে কেস জেতার জন্য তাকে টাকা অফার করে। ফারাজ বলে, আপনি আমাকে কেনার চেষ্টা করছেন। আব্বাস বলে, আমি আপনাকে অনেক বড় একটা ভুল করা থেকে আটকানোর চেষ্টা করছি। বেলা আপনাকে ইউজ করছে, আপনি আমার অফারের ব্যাপারে একটু ভাববেন। এটা বলে আব্বাস চলে যায়। এরপর কোর্টে আব্বাস বলে যে আব্বাস বানুকে দেনমোহরের টাকা দিয়ে দিয়েছে। বেলা বলে, মোহরের টাকার সাথে এলিমনির তুলনা করা যাবে না। মোহরের টাকা ওই সময়ই দিয়ে দেওয়া হয়, মহিলারা সেটা চায় না, এটা আলাদা ব্যাপার। এটা হিন্দুদের স্ত্রী ধনের সমান। আব্বাস বলে, স্ত্রী ধন মানে যৌতুক? এটা শুনে বেলা বলে, এটা আপনি স্টেটমেন্ট দিচ্ছেন নাকি কোর্টকে প্রশ্ন করছেন? আব্বাস বলে, এটা প্রশ্ন না, স্টেটমেন্ট। স্ত্রী ধনের নামে যৌতুক দেওয়া হয়, এর কারণে কত মেয়ের জীবন নষ্ট হয়। যেখানে দেনমোহর একটি মহিলাকে অধিকার দেয়, এখানে আব্বাস কোর্টে হিন্দু ধর্মকে আঘাত করে। বেলা জজকে বলে, লার্ন ইন কাউন্সিল কোর্টকে ভুল বোঝাচ্ছে। সে ভালোভাবেই জানে স্ত্রী ধন আর যৌতুকের মধ্যে কোনো সম্পর্ক নেই। যতক্ষণ না মামলা কোর্ট পর্যন্ত যাচ্ছে ততক্ষণ যৌতুককে স্ত্রী ধনই বলা হয়। আব্বাসের অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে আব্বাস ভুল করছে, তাই জজের কাছে বিরতির আবেদন করে। কোর্ট থেকে বেরিয়ে আব্বাস কনফিডেন্সের সাথে বানুকে বলে, এখানে আমরা জিতবো, তাই কেস তুলে নিও না। 1983 সালে হাইকোর্ট শুনানি দেয়। এই কেস আবারও বেলা জিতে যায় আর 180 টাকা মেইনটেনেন্স ধার্য করা হয়। কেস জেতার পর বেলা মিষ্টি নিয়ে আব্বাসের অফিসে আসে। আব্বাস বলে, কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছেন? বেলা বলে, কাটা গায়ে নুন ছিটানোর মজা পেতাম যদি আমি বিশ্বাস করতাম এই ক্ষত আসল। আপনি কেস হারেননি, আপনি হারার সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আপনার বিরুদ্ধে যাবে এটা আপনি জানতেন। যদি আপনি হাইকোর্টে জিতে যেতেন তাহলে আপনি এই কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত কিভাবে নিয়ে যেতেন? আপনি সুপ্রিম কোর্টে যেতে চান কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্টকে বদলাতে পারে। আব্বাস বলে, আমি ভেবেছিলাম আপনি এটা বুঝতে আরো সময় লাগাবেন। সেকুলার লর নামে আমাদের শরীয়তকে নিয়ে মজা করা হচ্ছে আর আমি চুপ করে বসে থাকবো? রুখে দাঁড়ানো আমার দায়িত্ব। বেলা বলে, আপনার বাচ্চা আর বানুর খেয়াল রাখাও তো আপনার দায়িত্ব ছিল। এরপর বেলা মিষ্টি নিয়ে চলে যায়। বাড়িতে সায়রা আব্বাসকে বলে, 180 টাকা দিয়ে দিলেই তো হয়, এই টাকার জন্য আমাদের ভবিষ্যৎ জীবন নষ্ট হবে। আব্বাস বলে, তুমি কি ভেবেছ আমি সুপ্রিম কোর্টে 180 টাকা বাঁচাতে যাচ্ছি? সায়রা আব্বাসের সাথে রাগারাগি করে, কিন্তু আব্বাস বেরিয়ে যায়। সায়রা বানুর ঘরে গিয়ে তাকে বলে, তুমি কি চাও? বানু বলে, আব্বাসকে জিজ্ঞেস করো, আমি তো 180 টাকা নিয়ে চলে যেতেও রাজি আছি। সায়রা বলে, তুমি তো কেস জিতে গেছো, এই টাকা তো তুমি পাবেই। বানু বলে, এটা জরুরি নয়, তুমি তাকে বলো এটা যেন সে না করে। সায়রা বলে, তুমি এসব কেন করছো? সে তো তোমাকে ভালোবেসেছিল, তুমি তো ঝামেলা ক্রিয়েট করলে। বানু বলে, যখন তুমি প্রথম আমাদের এখানে এলে আমি তোমাকে আপন করে নিয়েছিলাম। তোমার আমাকে সত্যি বলা উচিত হয়নি যে আব্বাস তোমাকে ভালোবাসতো, আর নিজেকে চ্যারিটি কেস বলাও উচিত হয়নি। তার মিথ্যা ধরা পড়ে যাবে বা তার খারাপ লাগবে এটা নিয়ে তুমি সেদিন চিন্তিত ছিলে না। আসলে তুমি নিজের অপমান সহ্য করতে পারোনি। কখনো কখনো ভালোবাসা যথেষ্ট নয়, সম্মানেরও প্রয়োজন আছে। সায়রা বুঝতে পারে এই লড়াইয়ের সাথে বানুর আত্মসম্মানও জড়িত। রাতের বেলা বানুর মা আব্বাসের বাড়িতে ফোন করে। আব্বাসের মা ফোন তুললে বানুর মা বানুকে ফোন দিতে বলে, কিন্তু আব্বাসের মা তাকে কথা শুনিয়ে তার ফোন কেটে দেয়। পরদিন সকালে ফারাজ বানুর বাড়িতে এসে বানুকে জানায় যে তার বাবা মারা গেছে। বানু তখন তার বাচ্চাদেরকে নিয়ে তার বাবার লাশ দেখতে যায়। তাদের সাথে ফারাজ, বেলা আর আব্বাসও যায়। বানু অনেক কাঁদতে থাকে। বানু তার বাবার রুমে গিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। তার বাবার একটি বই খুলে বানু সেখানে একটি চিরকুট দেখতে পায়, যেটাতে লেখা ছিল, বানু তুমি সঠিক। এটা দেখে বানু কান্নায় ভেঙে পড়ে। এদিকে আব্বাস তার ছেলে কামরানের কাছে গেলে কামরান আব্বাসকে ইগনোর করে চলে যায়। আব্বাস বুঝতে পারে কামরান তাকে অপছন্দ করে। পরদিন বানু বাজারে যায়। সেখানে লিয়াকত তাকে দেখে বলে, তোমার বাবা একজন মৌলবী ছিল, কত ভালো জীবন দিয়েছে তোমার। মৌলবী সাহেবের মৃত্যু হলো তোমার কারণে। আল্লাহ এমন সন্তান কাউকে না দিক। বানু লিয়াকতের স্ত্রী সালমাকে জিজ্ঞেস করে, এই লোকটি প্রতি রাতে তোমার গায়ে হাত তোলে,
সকালে তোমাকে বলে কুরআনে এসব জায়েজ। লিয়াকত বলে এসব কুরআনে লেখা আছে, পুরুষরা মহিলাদের মুহাফেজ আর তাদের দেখাশোনা করবে। এখানে বানু একটা উচিত জবাব দেয়। বানু বলে, পাজামা পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি মানুষকে মিথ্যা বাণী শোনান। কুরআনের প্রথম যে শব্দ নাজির হয়েছিল সেটা হলো ইকরা, মানে পড়ো। নিজে কুরআন পড়ো, পড়ার হুকুম দিয়েছে আল্লাহ, যাতে এটা পড়ে সবাই সবকিছু বুঝতে পারে আর কেউ যাতে মিথ্যা কোনো বাণী ছড়াতে না পারে। লিয়াকত এতে অনেক অপমানিত হয়, যার ফলে রাগে সেখানকার সবাইকে বলে দেয়, আজ থেকে এর খাবার পানি বন্ধ, কেউ তার সাথে কথা বলবে না, কেউ তার কাছে কোনো কিছু বিক্রি করবে না, তার ঘরের চৌকাঠ কেউ পার হতে দেবে না। এরপর থেকে কেউই বানুর কাছে কোনো সবজি বিক্রি করে না। ঘরের সব বাজার শেষ হয়ে যায়। বানু এতে চিন্তায় পড়ে যায়। তখন বানুর দরজায় কেউ আসে। বানু দরজা খুলে সামনে কাউকে দেখতে পায় না। তার সামনে অনেক সবজি রাখা ছিল। সে সামনে তাকিয়ে সাইরাকে দেখতে পায়। বানু বুঝতে পারে সব সবজি সাইরাই দিয়েছে। সাইরা বানুর কষ্ট বুঝতে পেরেছিল, তাই সাইরা তাকে সাহায্য করে। বানু সব সবজি ঘরে নিয়ে যায়। রাতের বেলা বানুর দুই ছেলে কবর জিয়ারতে যায়। সেখানে আব্বাসও যায়। আব্বাসকে দেখে তার ছেলেরা মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। এতে আব্বাস অনেক কষ্ট পায়। আব্বাস রাতে বানুর কাছে এসে বলে, বেলাল আর কামরান আমাকে দেখে দূরে সরে গেছে। একটি বাবার কাছে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আজ রাত হলো ওই রাত যে রাতে আল্লাহ পুরনো আমলের হিসাব নেয়, আমাদের ভাগ্য লেখে। আমার মনে হয় না আমার আমল আমাকে বাঁচাবে। হয়তো আমার ভাগ্যে ক্ষমা নেই। কিন্তু বানু, তোমার কি হিসাব হবে? আমি তো শুধু মশাল জ্বালিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার পুরো দুনিয়াতে আগুন লাগিয়ে দিয়েছ। বানু বলে, আজকের রাত আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করার জন্য তৈরি করেছে। আজ পর্যন্ত আমরা যা একে অপরের সাথে করেছি আর যা করতে যাচ্ছি, এর জন্য আল্লাহ যেন আমাদের ক্ষমা করে। বানু আব্বাসকে খাবার বেড়ে দেয়। তখন তাদের মেয়ে কানিজ সেখানে আসে। তাকে দেখে আব্বাস ইমোশনাল হয়ে যায়। এভাবে দিন কাটতে থাকে। বানুর জাস্টিসের খবর বিভিন্ন নিউজ পেপারে ছাপতে থাকে। এরপর সুপ্রিম কোর্টের কেসের দিন চলে আসে। বানু আর আব্বাস দুজনই সেখানে পৌঁছে যায়। কোর্টে আব্বাস বলে, এই হিন্দুস্তানি মুসলমান শরীয়ত কেন মানে? যদি শরীয়ত এত প্রয়োজন ছিল তাহলে পাকিস্তান কেন ভাগ হয়েছিল? পুরো দেশে অনেক হিন্দুস্তানি মুসলিম আছে, কিন্তু এই প্রশ্নের জবাব শুধু আব্বাস খান আর সাজিয়া বানুকে দিতে হচ্ছে। এই কেস এলিমনির নয়, স্বামী স্ত্রীর মধ্যকার ঝামেলারও নয়। এখন এই কেস মুসলমানদের পরিচিতি। এই কেস এখন হিন্দুস্তানি মুসলমানদের কালচারাল আইডেন্টিটি হয়ে গেছে। সুপ্রিম কোর্টে আব্বাস তার যুক্তি তুলে ধরে বলে, আমাদের এই হিন্দুস্তানি মুসলিমদের জন্য সাংবিধানিক শরীয়ত প্রতিষ্ঠা করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এটা সেকশন 125-এর মাধ্যমে প্রশ্নবিদ্ধ হচ্ছে। শরীয়তের বিধানই ভেঙে যাচ্ছে, যা হিন্দুস্তানি মুসলিম বা মুসলমানদের জন্য একটা কালো দিক। শরীয়তে বলা আছে, তালাক দেওয়ার সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে। এই কেস আসলে লোয়ার কোর্টে শেষ হওয়া উচিত ছিল। শুধু শুধু ইসলামিক শরীয়তকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের কার্যক্রম শেষে ফারাজ বেলা আর বানুকে বলে, আজ আব্বাস যা যা বলেছে সব কিন্তু ঠিক। যেখানে আমি তার পক্ষে কথা বলছি সেখানে না জানি জজ কি ভাবছে। এদিকে সাইরা আব্বাসকে বলে, বানুই ঠিক। এতে আব্বাস সাইরার উপর রেগে যায়। 1984 সালে আবার কোর্টে বানু আর আব্বাসের দেখা হয়। বেলা কোর্টে বলে, আমার ক্লায়েন্টই তার কথা বলবে। বানু শুরুতে নার্ভাস হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে, 1 বছর আগে আমার বাবা মারা গিয়েছেন। জানাজার সময় তেমন কেউ কোরআন পড়তে আসেনি, অথচ গ্রামের সবাই আমার বাবার থেকে কোরআন শিক্ষা পেয়েছে। আমার জন্য বাবা শেষ সময়ে এত অসম্মানিত হয়েছে। তবে আমি তো শুধু আমার হকের জন্য লড়াই করেছি। আমার বাচ্চারা খেলার সাথী পায়নি, তারা নিজেরাই খেলতো। বাচ্চাদের হেফাজত করার দায়িত্ব বাবা মায়ের উপর, কিন্তু আমার বাচ্চারা কখনো তাদের বাবাকে পাশে পায়নি। আমি শুধু তাদের পাশে লাশের মতো ছিলাম। শুরুতে ভেবেছিলাম কোর্টের ঝামেলা বাদ দিয়ে দিব, কিন্তু পরে ভাবলাম আমার বাচ্চারা যদি ভবিষ্যতে তাদের সন্তানের সাথে এমন করে তখন কি হবে। আমি তখন বুঝতে পেরেছি যে এই লড়াই আমার একার জন্য নয়, এই লড়াই পুরো দেশের। আমি এখন ভুল নিয়মের ব্যাপারে লড়ছি। আজকে মুসলিম বোর্ড আব্বাসের সাথে আছে, কারণ শরীয়তের হেফাজতের দায়িত্ব তাদের। আব্বাস সাহেব বলেছিল, বড় লড়াই লড়ার পরে সংবিধান পাশ হয়েছে, কিন্তু এই সংবিধানে নারীদেরও ভূমিকা ছিল। সাজিয়া আরো বলে, 17 বছর আগে আমার আব্বাসের সাথে বিয়ে হয়েছিল। আমি তার সাথে খুব সুখে সংসার করছিলাম, কিন্তু 8 বছর পর আমাকে না জানিয়ে সে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের আগে দুজনের সম্পর্ক ছিল, যেটা জিনার সমতুল্য। এখানে তো কেউ শরীয়তের কোনো কিছু লঙ্ঘন নিয়ে প্রশ্ন করেনি। তাহলে একজন নারী তার হক চাইলে শরীয়তের কথা কেন ওঠে? একজন ভালো মানুষ যতদিন না তালাক দেওয়া স্ত্রীর কোনো একটা ব্যবস্থা হচ্ছে, ততদিন এমনিতেই তো তার দেখাশোনা করবে। বিয়ে কোনো খেলা নয় যেখানে কন্ট্রাক্ট নামের কোনো বিষয় থাকবে। বিয়ে হচ্ছে ভালোবাসা এবং
সম্পর্কের বন্ধন। যখন এই সম্পর্কের বন্ধন ছিন্ন হয়ে যায় তখন আসে প্রতারণা। এত বছর কোর্ট কাছারি করে জানতে পেরেছি কোরআনে যা আছে সেটাই সংবিধান। আমি হিন্দুস্তানি মুসলিম নারী, আমি আমার অধিকারের জন্য লড়েছি, এজন্য কেন আমাকে এত কথা শুনতে হবে? আমার বাবা ভালোবেসে আমার নাম সাজিয়া বানু রেখেছিলেন, যে নামের উপর এখন কলঙ্ক পড়েছে। এই কলঙ্ক দূর করার জন্যই আমি এখানে এসেছি। আজ যদি এই কলঙ্ক দূর না হয় তাহলে কেউ কোনোদিন তাদের বাচ্চার নাম সাজিয়া রাখবে না। এসব বলতে বলতে বানু ইমোশনাল হয়ে যায়। এরপর আরো 1 বছর কেটে যায়। 1985 সালের সুপ্রিম কোর্ট ফাইনাল শুনানি দেয়, যেখানে বলে সেকশন 125-এর মাধ্যমে ট্রিপল তালাকের পর স্ত্রী মেইনটেনেন্সের অর্থ পাবে। সাথে আরো বলা হয় কোর্ট কোরআনের বিধান অনুযায়ী চলে, কোরআনে যা উল্লেখ আছে সেটাই এই কোর্ট ফয়সালা করে। সাজিয়া বানু 180 টাকা করে প্রতি মাসে পাবে। সাথে সেকশন 125-এর অন্যান্য কেসগুলো তার সঠিক পথ বেছে নেবে। এভাবেই কোর্ট কার্যক্রম শেষ হয়। অবশেষে সাজিয়া বানু তার 10 বছরের হকের লড়াই জিতে যায়। বাইরে এসে সাজিয়া আর আব্বাস দুজনই একে অপরের দিকে তাকায়। তাদের মধ্যে অনেক দূরত্ব ছিল। সাজিয়াকে সব সাংবাদিক এসে ঘিরে ধরে। এই সিন এরপর এখানেই কাট হয়ে যায়। এরপর মুভির সেই শুরুর সিন দেখানো হয়, যেখানে সাজিয়ার ইন্টারভিউ হচ্ছিল। ইন্টারভিউয়ার সাজিয়াকে জিজ্ঞেস করে এখন কিভাবে চলছেন। সাজিয়া বলে বাচ্চাদেরকে কোরআন পড়ানো শেখায়, সেটার হাদিয়া দিয়েই সংসার চলছে। মুভির শেষে সাজিয়াকে কোরআন পড়াতে দেখানো হয়। তার সামনে অনেক বাচ্চা বসেছিল। মুভিটি এখানেই শেষ হয়। মুভির গল্পটি আসলেই অসাধারণ ছিল। নিজের ইচ্ছে মতো স্ত্রীকে তালাক দেওয়া যায় না। বিয়ের পর স্ত্রীকে সঠিক মর্যাদা দিতে হয়। যদি তালাক দিতেই হয় তাহলে এর অনেক নিয়ম আছে। সেসব নিয়ম মেনে তালাক দিলে তবে তা তালাক কার্যকর হয়। এই মুভিতে সাজিয়া বানু নিজের হকের জন্য লড়েছেন এবং সফলও হয়েছেন। সাজিয়া বানু প্রমাণ করেছেন হঠাৎ করে সম্পর্ক ছিন্ন করা এতটা সহজ নয়। এই মুভিটি ছিল সত্য ঘটনার উপর নির্মিত। আশা করি এই গল্পটি সবার কাছে ভালো লাগবে এবং সবার জীবনে একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। গল্পটি নিয়ে আপনার কি মন্তব্য আছে তা কমেন্টে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।